আসসালামু আলাইকুম মিস্টার ইনভেস্টর, সবাইকে আমাদের স্মার্ট ট্রেডিং কোর্সের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। যারা আমাদের এই ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের প্রথম ক্লাসটিতে যুক্ত হওয়ার জন্য, অন্যথায় আপনি আমাদের এই ভিডিওটি ভালো করে বুঝতে পারবেন না। আজকে ভিডিও শুরুতে আমরা বেশ কিছু ওয়েবসাইট এবং অ্যাপসের সাথে পরিচিত হব। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট, investing.com অ্যাপস, ChatGPT অ্যাপস, আমার স্টক অ্যাপস এবং স্টক নাও অ্যাপস। আপনারা এই অ্যাপসগুলি ভিডিওটি পজ করে আপনাদের ডিভাইসে ইনস্টল করে নিন, কারণ আজকের ভিডিও প্র্যাকটিস করার সময় আমাদের এই অ্যাপসগুলি কাজের প্রয়োজন পড়বে। হাউ টু ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। এই স্লাইডটা আমাদের প্রথম ক্লাসের শেষ স্লাইড হিসেবে আমরা ব্যবহার করেছিলাম এবং বর্ণনা করেছিলাম। কোনো একজন ব্যক্তি যদি এই দুই অ্যানালাইসিস ব্যতীত পুঁজিবাজারে বিনিয়োগ করে, ভাই, বন্ধু, সহকর্মী অথবা কোনো ব্রোকার হাউস নিউজের উপর নির্ভর করে, সেই ব্যক্তি কোনোভাবে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে সাস্টেন করতে পারবে না এবং একটা সার্টেন টাইম পরে উনি সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে ওনার কাছে মনে হবে পুঁজিবাজার একটা জুয়ার জায়গা। আমরা সেই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়তে চাই না। আমরা ভালো করে অ্যানালাইসিস করে পুঁজিবাজারে বিনিয়োগ করব এবং আমরা মুনাফা অর্জন করব। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, যে কোনো ধরনের অ্যানালাইসিস করে পুঁজিবাজারে বিনিয়োগ করার পদ্ধতি একই। কম টাকায় একটা শেয়ার পারচেস করা এবং বেশি টাকায় বিক্রি করা। এখানে মূল পার্থক্যটা তৈরি হয় সময়ের ক্ষেত্রে। যেমন আমরা যখন ইনভেস্টমেন্ট করতে চাইব তখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে দীর্ঘ সময়ের জন্য আমরা বিনিয়োগ করব। আমরা যখন অল্প সময়ের জন্য বিনিয়োগ করব তখন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করে ট্রেডিং করব। এইটাই হচ্ছে মূল পার্থক্য এই দুইটা অ্যানালাইসিসের মধ্যে। হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস? কোনো একটা ভালো কোম্পানির শেয়ার কম দামে কিনে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য যেই পদ্ধতি, সেটাকেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। সারা পৃথিবীতে যত বিনিয়োগকারী পুঁজিবাজার থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করছে, তারা সবাই এই অ্যানালাইসিসের মাধ্যমে করে থাকে। আমরা সবাই জানি পুঁজিবাজারের কিং ওয়ারেন বাফেট, উনিও এই পদ্ধতিতে বিনিয়োগ করে যুগের পর যুগ ধরে বিলিয়ন ডলার উনি ইনকাম করেছে শুধুমাত্র এই অ্যানালাইসিসের মাধ্যমে। এবং এই অ্যানালাইসিসের মাধ্যমে যদি আপনি পুঁজিবাজারে বিনিয়োগ করেন, ব্যাংক, সঞ্চয়পত্র, বিল বন্ডের চাইতে অনেক বেশি মুনাফা আপনি অর্জন করতে পারবেন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে। এবং দীর্ঘমেয়াদে যদি আপনি পুঁজিবাজার থেকে লাভবান হতে চান, এর কোনো বিকল্প নাই। কারণ দীর্ঘমেয়াদে বিনিয়োগ করে আপনি আপনার মূলধনকে 2 গুণ 3 গুণ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের কোনো বিকল্প নাই। আপনি যদি কোনো ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার মুনাফা আপনি পাবেন, কিন্তু 10 বছর পর, 5 বছর পর আপনি 10 লক্ষ টাকাই ফেরত পাবেন। কিন্তু একটা ভালো কোম্পানিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি যে 10 লক্ষ টাকা বিনিয়োগ করবেন, এই 10 লক্ষ টাকা বৃদ্ধি পাবে। এই 10 লক্ষ টাকা 15 লাখ, 17 লাখ, 20 লাখ হবে। তার পাশাপাশি বছর বছর আপনি মুনাফাও পাবেন ডিভিডেন্ড হিসাবে। হোয়াট ইজ ফান্ডামেন্টাল স্টক? একটা ফান্ডামেন্টাল স্টক চেনার জন্য কেমন হয় সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। ইপিএস, আর্নিং পার শেয়ার, এটি হচ্ছে আপনি কোনো একটা কোম্পানির শেয়ার পারচেস করার পরে যেই দামে পারচেস করবেন, সেই দামের এগেনস্টে আপনাকে কতটুকু বেনিফিট দেবে। যেমন কোনো একটা কোম্পানির শেয়ারের দাম যদি 56 টাকা হয়, আর আপনাকে যদি এই 56 টাকা বিনিয়োগের মাধ্যমে 60 টাকা প্রদান করে মুনাফা হিসাবে, এটা হইল ওই শেয়ারের আর্নিং পার শেয়ার। রেভিনিউ গ্রোথ, ওই কোম্পানির রেভিনিউ গ্রোথ অবশ্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ হইতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রোথ বলতে আমরা উদাহরণ দিয়ে বুঝাই, কোনো একটা কোম্পানি যদি এই বছর 100 কোটি টাকা প্রফিট করে, আগামী বছর অবশ্যই 120 কোটি টাকা, এটা একটা স্ট্যান্ডার্ড অনুপাত হইতে হবে। 120 কোটি টাকা প্রফিট করবে, পরের বছর 140 কোটি টাকা প্রফিট করবে, এর পরের বছর 160 কোটি টাকা প্রফিট করবে। তার মানে তার গ্রোথটা সাস্টেনেবল গ্রোথ হইতে হবে। এমন হবে না যে অনেক কম বৃদ্ধি পাবে আবার বেশি বৃদ্ধি পাবে, এরকম যাতে না হয়। আর সাস্টেনেবল গ্রোথ হইলে আমরা সেটাকে ফান্ডামেন্টাল স্টক হিসাবে কনসিডার করব। ডেবিট এবং লিকুইডিটি, ডেবিট হচ্ছে লোন, একটা কোম্পানির টোটাল অ্যাসেট কতটুকু আছে, তার টোটাল লোন কতটুকু আছে। আমরা অবশ্যই চেষ্টা করব একটা কোম্পানি, যেই কোম্পানির লোন অনেক কম, তার কাছে ক্যাশ লিকুইডিটি অনেক বেশি থাকে, সেই সব কোম্পানিকে ফান্ডামেন্টাল স্টক হিসাবে অ্যানালাইসিস করার জন্য। ডিভিডেন্ড পলিসি, তারা ডিভিডেন্ড পলিসিটা সময় মতো ঘোষণা করে কিনা, সময় মতো বিনিয়োগকারীদের মধ্যে ডিসবার্স করে কিনা, এই বিষয়টা আমাদের মাথায় নিতে হবে। পি রেশিও,
পি রেশিও হচ্ছে একটা স্টকের বাজার দরকে ইপিএস দিয়ে ভাগ করলে যেই সংখ্যাটা আসে সেটা হচ্ছে পি রেশিও। যেমন কোনো একটা স্টকের বাজার দর যদি 50 টাকা হয়, তার ইপিএস যদি 5 টাকা হয়, তাহলে ওই কোম্পানির পি রেশিও হচ্ছে 10 টাকা। তার মানে ওই কোম্পানি থেকে যদি আপনি 1 টাকা মুনাফা করতে চান, তাহলে আপনাকে 10 টাকা বিনিয়োগ করতে হবে। কারণ আপনি 1 টাকা আর্ন করার জন্য যদি 10 টাকা বিনিয়োগ করেন, এটা খুবই সুইটেবল। যদি আপনি 1 টাকা আর্ন করার জন্য 100 টাকা বিনিয়োগ করতে হয়, সেই ক্ষেত্রে আপনি ওই স্টকে বিনিয়োগ না করে আপনি যদি ব্যাংকে বিনিয়োগ করেন, সেটা অনেক উত্তম। তবে এই পিও রেশিওকে মোটামুটি 15 পর্যন্ত স্ট্যান্ডার্ড ধরা হয়, তবে সেক্টর ওয়াইজ এটা বিভিন্ন রকম হইতে পারে। নেট অ্যাসেট ভ্যালু বা এনএভি, একটা কোম্পানির টোটাল অ্যাসেট কত আছে, টোটাল লোন কত আছে, সেটা বিয়োগ করার পরে টোটাল শেয়ার দিয়ে ভাগ করলে যে অনুপাতটা আসে সেটাকে বলে নেট অ্যাসেট ভ্যালু। আমরা ধরে নিলাম কোনো একটা কোম্পানির টোটাল অ্যাসেট আছে 100 কোটি টাকা, তার লোন আছে 40 কোটি টাকা, তাইলে অ্যাসেট থেকে লোন বাদ দিলে টোটাল থাকে 60 কোটি টাকা, আর ওই কোম্পানির শেয়ার সংখ্যা 10 কোটি, তাহলে 60কে 10 দিয়ে ভাগ করলে হয় 6। তার মানে ওই কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার 6 টাকা। নেট অ্যাসেট ভ্যালু যত ভালো হবে ওই কোম্পানি তত ভালো। ইন্ডাস্ট্রি এবং মার্কেট, আপনি যেই স্টকটাতে বিনিয়োগ করতে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেই স্টকটা কোন ইন্ডাস্ট্রির, সেটা কি ফার্মাসিউটিক্যাল, সেটা কি গার্মেন্টস সেক্টর, সেটা কি ব্যাংক সেক্টর, ওই সেক্টরটা আগামী দিনে বাংলাদেশে অবস্থান কি হবে সেটা আমাদেরকে অবশ্যই রিয়েলাইজ করতে হবে। এবং যেই সেক্টরের যেই কোম্পানিতে আপনি বিনিয়োগ করতে যাচ্ছেন, সেই কোম্পানির মার্কেট পজিশনটা কি সেটাও আমাদেরকে কনসিডার করতে হবে। যেমন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যদি আপনি বিনিয়োগ করতে যান এবং সেটা যদি হয় স্কোয়ার ফার্মা, তাহলে আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে স্কোয়ার ফার্মার মার্কেটের কন্ডিশন কি, কারণ মার্কেটে শত শত ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে। স্কোয়ার ফার্মার পজিশনটা কি, ধরে নিলাম প্রতিদিন বাংলাদেশে 100 কোটি টাকার মেডিসিন বিক্রি হয়, তার মধ্যে স্কোয়ার ফার্মার কতটুকু মেডিসিন বিক্রি হয়, তার মার্কেট শেয়ারটা কি পরিমাণ, এই বিষয়টা আমাদেরকে মাথায় নিতে হবে। এর বাইরে আরও কিছু বিষয় থাকে, কোম্পানির ইমেজ কেমন, ব্র্যান্ড ইমেজ কেমন, মানুষ কোম্পানিটাকে কি মনে করে, ভবিষ্যতে এটা কি হইতে পারে, অথবা তারা এক্সপোর্ট ইম্পোর্ট করে কিনা, গ্লোবালি তাদের পজিশন কি, তাদের এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আছে কিনা, এই বিষয়গুলি আমাদেরকে চিন্তা করতে হবে। ম্যানেজমেন্ট এবং গভর্নেন্সি, ম্যানেজমেন্ট হচ্ছে এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর কারা আছে, তাদের লিডারশিপ স্কিল কেমন, তারা কিভাবে কোম্পানিটা পরিচালনা করতেছে, সময় মতো এজিএম করে কিনা, সময় মতো ইপিএস ঘোষণা করে কিনা, সময় মতো তারা ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করে কিনা, এই বিষয়গুলি, তারা মেমোরেন্ডাম অফ আর্টিকেল মেনে বিজনেস করে কিনা, বাংলাদেশ সরকারের রুলস রেগুলেশন ফলো করে কিনা, এই সব ধরনের জিনিসগুলি আমরা মাথায় নিব। ইপিএসটা এবং পিই, তারপর হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, এগুলো বের করার জন্য, আইডেন্টিফাই করার জন্য একটা সময় আমাদেরকে অনেক বেশি পরিশ্রম করা লাগতো, কিন্তু এখন বর্তমানে বিভিন্ন ধরনের স্মার্ট যুগে স্মার্ট অ্যাপস ব্যবহার করে আমরা সহজে বুঝতে পারি। দেখি আমরা আজকে একটা কোম্পানির ইপিএস, তারপর পি রেশিও, ডিভিডেন্ড, এগুলো বোঝার চেষ্টা করব। আমরা এটা বোঝার জন্য আমার স্টক অ্যাপসটাতে প্রথমে আমরা যাব। আমার স্টক অ্যাপসটা দেখতে মূলত এরকম হয়ে থাকে। আমরা এখানে যে কোনো একটা কোম্পানির নাম সিলেক্ট করব, সেটা হইতে পারে ব্র্যাক ব্যাংক। আমরা ব্র্যাক ব্যাংকের ভিতরে ঢুকলে আজকে দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংকের ভ্যালু হচ্ছে, সর্বশেষ স্টক ভ্যালু হচ্ছে 71.40। তার চাইতে আমরা যে জিনিসগুলি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য দেখবো সেটা হচ্ছে পি রেশিও। আমরা পি রেশিও দেখতে পাচ্ছি 10.27। তার মানে ব্র্যাক ব্যাংকের স্টকে বিনিয়োগ করে আপনি যদি 1 টাকা লাভ করতে চান, তাহলে আপনাকে বিনিয়োগ করতে হবে 10.27 টাকা। এর ইপিএস আমরা দেখতে পাচ্ছি 6.95। তার মানে কেউ যদি 71.40 টাকা দিয়ে আজকে ব্র্যাক ব্যাংকের একটা শেয়ার কিনে, আনুমানিক সে ইপিএস বছরের শেষে স্টকের এগেনস্টে 6.95 টাকা সে মুনাফা পাবে। এটা বাড়তে পারে কমতে পারে বছরের শেষে। এবং আমরা আরও কিছু দেখব, ডিভিডেন্ড হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, আমি কি পরিমাণ ডিভিডেন্ড পাবো। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংকের ডিভিডেন্ড 2021 সালে স্টক ডিভিডেন্ড ছিল 7.5 এবং ক্যাশ ডিভিডেন্ড ছিল 7.5, টোটাল 15%। ক্যাশ ডিভিডেন্ড হচ্ছে সরাসরি এই 7.5% টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আর স্টক ডিভিডেন্ড হচ্ছে আপনার স্টকের সাথে 7.5% স্টক যুক্ত হবে। এভাবে 2022 সালে 15%, 2023 সালে 20% এবং 2024 সালে আমরা দেখতে পাচ্ছি 25% ডিভিডেন্ড তারা ঘোষণা করেছে। এবং তাদের যে এনএভি, নেট অ্যাসেট ভ্যালু, সেটা 2021 সালে ছিল 41, 2022 সালে ছিল 40.86 এবং 2023 সালে 41.36 এবং 2024 সালে 44.11।
এটা আসলে একটা ইন্ডিকেটর যে আমরা এই স্টকটা মোটামুটি 44.11 দিয়ে যদি পারচেস করি তাহলে এটা আমাদের জন্য একটা পারফেক্ট পারচেস হবে। এর টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা দেখতে পাচ্ছি মুভিং এভারেজ এবং ক্যাশ ফ্লোতে আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ফ্লোর কন্ডিশন ভালো, প্রফিট এবং লসের ক্ষেত্রে আমরা এর কন্ডিশন ভালো দেখতে পাচ্ছি, ব্যালেন্স শিটটাও ভালো। যখন একটা কোম্পানির এই সব বিষয়গুলি আমাদের কাছে সুইটেবল মনে হয় তখন আমরা একটা কোম্পানিতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য আমরা চিন্তা করব। আমরা আরও কিছু বিষয় দেখার জন্য স্টক নাও অ্যাপসটিতে যাচ্ছি। স্টক নাও অ্যাপসটি দেখতে অনেকটা এরকম। এখানে গিয়ে আমরা ওই সেম কোম্পানিটা বের করার চেষ্টা করি। নর্মালি আপনি চাইলে একটা অ্যাপসের মধ্যে থেকে সব তথ্য সংগ্রহ করতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় আলাদা আলাদা অ্যাপসের মাধ্যমে দেখলে বিষয়গুলি আরও বেশি ক্লিয়ার মনে হয়। এই যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিটা একটা এ ক্যাটাগরির কোম্পানি। এই ক্যাটাগরিটা নির্ধারণ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ওভারঅল পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। এই কোম্পানির পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 1991 কোটি টাকা। তার মানে হচ্ছে এই কোম্পানিটা প্রাইমারি স্টক ইস্যুইং এর মাধ্যমে সরাসরি বিনিয়োগকারীদের কাছ থেকে 1991 কোটি টাকা সংগ্রহ করছে 10 টাকা দরে, কিন্তু এই শেয়ারের দাম দিন দিন বৃদ্ধি পেয়ে 71.40 হয়, যার ফলে বর্তমানে তাদের মার্কেট ক্যাপিটাল 14,215.21 কোটি টাকা। এরকম বড় সাইজের মার্কেট ক্যাপিটাল অনেক ফরেন কোম্পানি আছে মার্কেট ক্যাপিটাল 40,000 50,000 কোটি টাকা। এই ধরনের বড় মার্কেট ক্যাপিটালের কোম্পানিগুলি দেখলে আমরা নির্দ্বিধায় বিনিয়োগ করতে পারি, কারণ এই সব কোম্পানিতে কোনো ধরনের সিন্ডিকেট বিনিয়োগ করে এই কোম্পানির স্টকের দামকে উঠানামা করাতে পারে না। কারণ এই ধরনের কোম্পানিতে জালিয়াতি করতে গেলে অথবা সিন্ডিকেট তৈরি করতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, 2-3 হাজার কোটি টাকার প্রয়োজন হয়, যেটা আসলে বাস্তবে অনেকটা অসম্ভব। অথরাইজ ক্যাপিটাল 5,000 কোটি টাকা। যখন এই কোম্পানিটা আরজিএসিতে রেজিস্টার্ড হয় তখন তারা মেমোরেন্ডাম অফ আর্টিকেলে ডিক্লারেশন দেয় যে তারা সর্বোচ্চ বিনিয়োগকারীদের কাছ থেকে এবং তাদের শেয়ার হোল্ডারদের কাছ থেকে 5,000 কোটি টাকা বিনিয়োগ সংগ্রহ করতে পারবে। আমরা দেখতে পাচ্ছি তারা এখন মাত্র 2,000 কোটি টাকার কাছাকাছি বিনিয়োগ সংগ্রহ করছে। লং টার্ম লোন হচ্ছে 5,000 কোটি টাকা। ব্র্যাক ব্যাংকের মতো বড় একটা কোম্পানি যাদের মার্কেট ভ্যালু প্রায় 50,000 কোটি টাকার বেশি, সেই কোম্পানির কাছে এই 5,000 কোটি টাকার লোন খুবই নগণ্য। আমরা তারপরেও অন্যান্য কোম্পানির ক্ষেত্রে লোন যত কম হয়, যেমন ফরেন কোম্পানিগুলোর ক্ষেত্রে লোন অনেক কম হয়, লোন যত কম হয় আমরা এটাকে ভালোভাবে দেখব। এর পরবর্তীতে আমরা এই স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিসটা একটু দেখে নেব। টেকনিক্যাল অ্যানালাইসিস দেখার জন্য আমরা investing.com অ্যাপসের মধ্যে যাব। একইভাবে আমরা ব্র্যাক ব্যাংকটা সার্চ করব। ব্র্যাক ব্যাংকটা সার্চ করে আমরা দেখব এর টেকনিক্যাল অ্যানালাইসিসের কি অবস্থা। টেকনিক্যাল অ্যানালাইসিসে অনেকগুলো ইন্ডিকেটর থাকে, মুভিং এভারেজ থাকে, অনেক কিছু থাকে, তবে আমরা বিশেষ করে যেটা দেখব এর আরএসআই এর কন্ডিশন কি। আরএসআইটা খুবই ইম্পর্টেন্ট। রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স 68.53। তো এই আরএসআই মূলত 30-এর কাছাকাছি হলে একটা কোম্পানির স্টক পারচেস করা ভালো, আর আরএসআই যদি 70-এর উপরে হয় তখন ওই কোম্পানি থেকে বিরত থাকা ভালো। তো আমরা এই কোম্পানিতে যেহেতু দীর্ঘমেয়াদে বিনিয়োগ করব 2-3 বছরের জন্য, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব একটু সময় নিয়ে, যদি আরএসআইটা কম থাকে তখন পারচেস করার জন্য আমরা চেষ্টা করব। এইভাবে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যদি আপনি বিনিয়োগ করেন, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনি যদি ব্র্যাক ব্যাংকের একটা শেয়ার 3 বছর আগে পারচেস করতেন, এটার দাম ছিল 26.10 টাকা। বর্তমানে আজকে ওই শেয়ারের দাম হচ্ছে 71.40 টাকা এবং এটা ডে বাই ডে গ্রোথ হচ্ছে। তা কেউ যদি 10 লাখ টাকা বিনিয়োগ করতো, বর্তমানে তার শুধুমাত্র মূলধন বৃদ্ধি পাইতো প্রায় 25 লাখ টাকার মতো, যেটা কোনো ব্যাংকে বা সঞ্চয়পত্র কিনে সম্ভব না। কারণ সঞ্চয়পত্রে মূলধন বৃদ্ধি পায় না, শুধু মুনাফা পাওয়া যায়। কিন্তু পুঁজিবাজারে ভালো স্টকে ইনভেস্টমেন্ট করলে আপনার মূলধন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি বছর বছর আপনি মুনাফা পাবেন। তার মানে আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করে আজকে আপনি প্রায় 28 লাখ টাকার মালিক থাকতে পারতেন যদি 2-3 বছর আগে ব্র্যাক ব্যাংকে বিনিয়োগ করতেন। হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালাইসিস? টেকনিক্যাল অ্যানালাইসিস হচ্ছে চার্ট এবং সংখ্যাগত তথ্য অ্যানালাইসিস করে অল্প সময়ের মধ্যে বিনিয়োগ করে একটা শেয়ারের দাম বৃদ্ধি পেলে বিনিয়োগ করে লাভবান হওয়াটাকে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে। টেকনিক্যাল অ্যানালাইসিস ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা জিনিস দেখি। একটা হচ্ছে ট্রেন্ড অ্যানালাইসিস। ট্রেন্ড অ্যানালাইসিসটা হচ্ছে ওই স্টকটা কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। একটা স্টকের দাম যখন কমতে থাকে সেটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি, যখন বাড়তে থাকে সেটাকে আপ ট্রেন্ড বলি, যখন একটা জায়গায় এক নির্দিষ্ট রেঞ্জে নড়াচড়া করে সেটাকে আমরা সাইডওয়েজ বলি। চার্ট প্যাটার্নটা হচ্ছে একটা স্টকের দাম নিচের দিকে আসছে না উপরের দিকে যাচ্ছে, হায়ার হাই তৈরি করছে কিনা, লোয়ার লো তৈরি করছে কিনা, একজন বায়ার এবং সেলারদের আবেগ, অনুভূতি, কেনার ধরন সবকিছুর একটা প্রতিফলন তৈরি হয়।
টেকনিক্যাল ইন্ডিকেটর। টেকনিক্যাল ইন্ডিকেটর হচ্ছে RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যার মাধ্যমে আমরা বুঝতে পারি একটা স্টক বেশি কেনা হয়েছে না কম কেনা হয়েছে। ক্যান্ডেল, মুভিং অ্যাভারেজ, এইগুলি হচ্ছে টেকনিক্যাল ইন্ডিকেটরস। ভলিউম অ্যানালাইসিস, একটা স্টকে কি পরিমাণ বায়ার ওই স্টকটি কিনছে, কি পরিমাণ সেলার এই স্টকটি বিক্রি করছে, ভলিউম যত বেশি হয় তত ভালো একটা স্টকের জন্য। প্রাইস অ্যাকশন, প্রাইস বৃদ্ধি পাচ্ছে না কমে যাচ্ছে, এই বিষয়গুলি অ্যানালাইসিস করে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি এবং শর্ট টার্মের জন্য আমরা বিনিয়োগ করি এবং শর্ট টার্মে বিনিয়োগ করে লাভবান হওয়ার চেষ্টা করি। হাউ মেনি টাইপস অফ ট্রেডিং আর দেয়ার, অনেক ধরনের ট্রেডিং আছে। আজকে মূলত আমরা 4 ধরনের ট্রেডিং নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে ডে ট্রেডিং। ডে ট্রেডিং হচ্ছে কোনো একটা স্টক আপনি যেদিন কিনবেন সেই দিন বিক্রি করবেন। এই ধরনের ট্রেডিং করতে গেলে আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় থাকতে হবে। আপনি অন্তত 2 থেকে 3 ঘন্টার সময় প্রতিদিন যদি ট্রেড আওয়ারে দিতে পারেন তাহলে ডে ট্রেডিং করবেন। ডে ট্রেডিংয়ের মাধ্যমে প্রতিদিন প্রায় 8 থেকে 10টা ট্রেডিং করে মুনাফা অর্জন করা সম্ভব। সুইং ট্রেডিং হচ্ছে যারা চাকরিজীবী আছেন এবং অল্প সময়ে পুঁজিবাজারে দিতে পারবেন, আপনি অন্য কোনো ফুল টাইম কাজে ব্যস্ত থাকেন, তাদের জন্য সুইং ট্রেডিংটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ আপনি চাইলে কোনো একটা স্টক কেনার সময় একটু অ্যানালাইসিস করে আপনি কিনলেন এবং 15 দিন 1 সপ্তাহ পরে আপনি সেই স্টকটা বিক্রি করলেন। এর মাঝখানে আপনার এই স্টকের পিছনে খুব একটা বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না। আপনি চাইলে নিজের মতো করে 2-4-10 মিনিট সোশ্যাল মিডিয়ায় এই স্টক সম্পর্কে খোঁজখবর রাখলেন, এতেই আপনি সুইং ট্রেডিংটা করতে পারবেন। পজিশনিং ট্রেডিংটা হচ্ছে সুইং ট্রেডিংয়ের চাইতে আরেকটু লম্বা সময় ধরে করতে হয়। কোনো একটা স্টক কিনে 3 থেকে 4 মাস পরে, এইসব ক্ষেত্রে অনেক সময় ডিভিডেন্ড কখন ঘোষণা করে, EPS কেমন দেয়, এগুলি দেখে মানুষ এই পজিশন ট্রেডিংটা করে থাকে। স্ক্যাল্পিংটা হাই রিস্ক এবং হাই গেন এবং খুব অল্প সময়ের জন্য, কখনো কখনো সেকেন্ডের সময়ের মধ্যে আপনি কিনবেন এবং বিক্রি করবেন, মিনিটের মধ্যে কিনবেন বিক্রি করবেন। তবে ডে ট্রেডিং এবং স্ক্যাল্পিং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখার জন্য বলবো, সেটা হচ্ছে আপনি যে স্টকটা কেনা বেচা করছেন সেটার যেটুক মুনাফা আপনার হবে সেটা অবশ্যই যেন ব্রোকার হাউসের কমিশনের চাইতে বেশি হয়। অন্যথায় আপনি সারাদিন ট্রেডিং করার পরে দেখবেন যে আপনি লস হয়ে যাবে, কারণ ব্রোকার হাউসকে আমাদেরকে নির্দিষ্ট পরিমাণ একটা কমিশন প্রদান করতে হয়। এখন আমরা একটা স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস একটু দেখার চেষ্টা করি। সেটার জন্য আমরা investing.com অ্যাপসে এখন আমরা ব্র্যাক ব্যাংকের স্টকে ঢোকার চেষ্টা করি। এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে একটা অপশন আছে। টেকনিক্যাল অ্যানালাইসিসে গেলে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স আছে, যে এই স্টকটার দাম সর্বোচ্চ কত হইতে পারে, এই মুহূর্তে কত আছে। তারপর সাপোর্ট লেভেল, এই স্টকটা নেমে গেলে সর্বনিম্ন কততে নামতে পারে, 67 দেওয়া আছে। RSIটা দেখব, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, RSIটা কত আছে, ম্যাকডি কত আছে। RSI দেখতে পাচ্ছি 68.53 আছে। সো এই জিনিসগুলো দেখে আমরা অ্যানালাইসিস করব। এই অ্যাপসগুলি আমরা প্রতিনিয়ত নিজেরাও আবিষ্কার করার চেষ্টা করব, নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করব। তাহলে আমরা এই অ্যানালাইসিসগুলি আমাদের ভিডিওর সাথে ভিডিও পজ করে করে আপনারা এই অ্যাপসগুলোতে ভিজিট করবেন এবং শেখার চেষ্টা করবেন। হোয়াট ইজ দ্য পেজ ভ্যালু অফ এ স্টক, এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিওতে আমরা একটা স্টকের পেজ ভ্যালু কত হয় আমরা আলোচনা করছি। এটা আপনি চাইলে এই কোশ্চেনের আনসারটা 10 সেকেন্ডে আপনি গুগলে সার্চ করে বের করে ফেলতে পারবেন। আমি অনুরোধ করব আপনারা গুগলে সার্চ করে বের না করে আমাদের ভিডিওটা দেখে আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করেন এবং আমাদের কমেন্টে জানান একটা স্টকের ফেস ভ্যালু কত। কারণ ভবিষ্যতে এই ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনি যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে চান এবং বিনিয়োগ করতে চান, এই ফেস ভ্যালুর উপর ডিপেন্ড করে আপনাকে অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে। আপনি কত টাকা ডিভিডেন্ড পাবেন, কি হবে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। পরবর্তী ক্লাসে নতুন কিছু শেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।